শুক্রবার লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের মধ্যে ঐতিহাসিক রাজনৈতিক বৈঠক সফল হওয়ার পর পুরো দেশ এখন নির্বাচনী ট্রেনে। অর্থাৎ দেশ নির্বাচনী ট্রেনে উঠে পড়েছে। চারিদিকে প্রতিটি নির্বাচনী আসন ঘিরে আগামী নির্বাচনে কে প্রার্থী হবে কোন দল থেকে, সেটি এখন আলোচনা। এটি থামানোর কোনো সুযোগ নাই। এটি শুরু হয়ে গেছে। আপনি দেখেন আপনার আশপাশে চায়ের দোকান, আপনি যে যেখানে আছেন না কেন, কথা একটাই, এই ঘটনার এই বৈঠকের মধ্য দিয়ে আমি এর আগেই বলেছি যে হেরেছে শত্রুরা, যারা ষড়যন্ত্রকারী তারা হেরেছে, জিতেছে বাংলাদেশ। বাংলাদেশের জয় হয়েছে। ষড়যন্ত্রকারীরা অনেক মনোকষ্ট নিয়ে আছে, তাদের চেহারা দেখলে বোঝা যায়। দেশের স্বার্থে আমাদের সবাইকে আর একবার ঐক্যবদ্ধ হতে হবে। যে ঐক্য সৃষ্টি হয়েছে সে ঐক্য আমাকে, আপনাকে, সবাইকে ধরে রাখতে হবে। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা কিন্তু এখনো থেমে নেই। যে যেখানে আছে, দেশে কিংবা বিদেশে, প্রকাশ্যে কিংবা পলাতক অবস্থায়, শত্রুরা তার যার যার সামর্থ্য অনুযায়ী এখনো কিন্তু তাদের অপচেষ্টা করে যাচ্ছে। তবে আমি মনে করি কোনো অপচেষ্টায় কাজ হবে না। লন্ডন বৈঠক সফল হওয়ার মধ্য দিয়ে যে ইতিবাচক যাত্রা শুরু হয়েছে সেটি অব্যাহত থাকবে এবং এই নির্বাচনী ট্রেনকে কেউ আর থামাতে পারবে না। সেজন্য আমাকে, আপনাকে, সবাইকে, দেশের ২২ কোটি মানুষকে সজাগ এবং সচেতন থাকতে হবে। দেশকে স্থিতিশীল করার জন্য এর কোনো বিকল্প নেই। যে ভুল অনেকেই মিলে গত ১০ মাসে করেছে, অন্তর্বর্তীকালীন সরকার, সমন্বয়করা, উপদেষ্টা পরিষদ, রাজনৈতিক দল, সেই ভুলের ক্ষতিপূরণ তো এখন আর দেয়া যাবে না। বাকি এই যে ৭-৮ মাসে, অর্থাৎ যদি ভোট, আশা করছি আমরা নির্বাচন ফেব্রুয়ারি মাসের ৭ তারিখ থেকে ১২ তারিখের মধ্যে হবে। নির্বাচন কমিশন এই তারিখ ঘোষণা করবে। শিডিউল তো ঘোষণা হবে অনেক পরে। যেহেতু লন্ডন বৈঠকে বলা হয়েছে যে নির্বাচন কমিশন একটি তারিখ ঘোষণা করবে। আমার ধারণা নির্বাচন কমিশন খুব শিগগিরই এটি সম্ভাব্য তারিখ ঘোষণা করে দিতে পারে। ওই তারিখ ঘোষণা হওয়ার পরে একেবারেই দেশ নির্বাচনী, যাকে বলে জয়যাত্রার মধ্যে ঢুকে যাবে। একটি নির্বাচনী আমেজের মধ্যে পুরো দেশ ঢুকে যাবে। আমাদের শুধু খেয়াল রাখতে হবে যে যেখানে আমরা আছি যাতে এবার একটি ঐতিহাসিক, অবাধ, সুষ্ঠু নির্বাচন হয়। জনগণ যাকে ভোট দিতে চায়, কোনো দলকে না, কোনো প্রতীককে না, যেই ব্যক্তিকে ভোট দিতে চায়, আমি বিষয়টা এভাবে বলছি, যেন সেই ভোট কাউন্ট হয়, সেই ভোট গণনা হয় এবং সেভাবেই ফল প্রকাশিত হয়। অনেকগুলো ঝুঁকি, অনেকগুলো রিস্ক কিন্তু আমাদের সামনে এখনো আছে। আমরা আশার কথা বলছি, কারণ আশা নিয়েই, আশা করেই আমাদেরকে বেঁচে থাকতে হবে। কিন্তু তার মানে এই নয় যে কর্ণস্পৃচি থেমে থাকবে। চলবে কিন্তু, একটার পর একটা চলবে। তাদের প্ল্যান এ ব্যর্থ হলে বি, বি ব্যর্থ হলে সি, এভাবে তারা একের পর এক শত্রুপক্ষ তাদের অপঘাত করার চেষ্টা করবে, অপচেষ্টা তারা অব্যাহত রাখবে। দেশের মানুষকে এক থাকতে হবে। এবং আজকের ভিডিওতে আমি কয়েকটি প্রেডিকশন করতে চাই, যে আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ। আমি মনে করি যে নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পর রাজনৈতিক প্রেক্ষাপট অনেক পাল্টে যাবে। আজকে এই যে আওয়ামী লীগ নিষিদ্ধ আছে, আমার ধারণা, আমার ব্যক্তিগত ধারণা, এই আওয়ামী লীগের যে নিষিদ্ধ বলতে যে তাদের যে অ্যাক্টিভিটিস করা, এটা আমার আমার মনে হয় এটি উঠে যেতে পারে।
ইনক্লুসিভ নির্বাচন নিয়ে যতই চক্রান্ত, যতই সমালোচনা করা হোক না কেন, আমার ধারণা বিএনপিও মনে মনে চায় যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করুক। কারণ বাংলাদেশে বৃহৎ দল দুইটি, বিএনপি এবং আওয়ামী লীগ। আওয়ামী লীগ যে ভুল করেছে, যে অন্যায় করেছে, যে যারা যা করেছে, এর শাস্তি তো হতেই হবে। সেটি ভিন্ন আলোচনা। আমি সেটি নিয়ে একটা আলাদা ভিডিও বানাবো, যে কি কারণে জুলাই হত্যাকাণ্ডের বেশিরভাগ মামলা ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং আমি এটি এখন আর বললাম না, আমি একটি আলাদা ভিডিও বানাবো। কিন্তু আজকের এই আলোচনা এতটুকু বলতে পারি যে আমি আজকেই খবর পাচ্ছিলাম বিভিন্ন এলাকা থেকে, ইভেন আমার নিজের এলাকা থেকেও, যারা আওয়ামী লীগের ভালো মানুষ হিসেবে পরিচিত এলাকায়, এবং আওয়ামী লীগ হয়েও বিগত 15 বছরে আওয়ামী লীগের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে, হামলার শিকার হয়েছে, যারা 4 পুরুষ ধরে, যারা যারা 3 প্রজন্ম ধরে যারা আওয়ামী লীগ করে, যাদের অনেক ভালো ইমেজ আছে, যারা এই লুটপাটের মধ্যে ছিল না, এই সন্ত্রাসের মধ্যে ছিল না, সেই সব পরিবার থেকে আমার ধারণা প্রার্থী হতে পারে অনেক আসনে। যদি আওয়ামী লীগ দল হিসেবে অংশগ্রহণ করতে না পারে, বা করার সুযোগ দেওয়া হলেও না করে, সেক্ষেত্রে আমার ধারণা কমপক্ষে সারা বাংলাদেশে 1 থেকে 150 আসনে মিনিমাম, আমার ধারণা আওয়ামী লীগের লোকজন স্বতন্ত্র প্রার্থী হতে পারে। সেটিও কিন্তু নির্বাচনের জন্য ভালো হবে। আমি মনে করি একটি প্রতিযোগিতামূলক নির্বাচন হওয়া দরকার। নির্বাচন অবাধ সুষ্ঠু হলেও যারা নির্বাচনের মাঠে, যারা মূল প্লেয়ার, যাদের ভোটের হার আছে, যাদের ভোটের মাঠে প্রভাব আছে, আওয়ামী লীগের ভোট আছে 30-40%, বিএনপিরও তাই। যদিও বিএনপির ভোট এখন অনেক বাড়ছে এই প্রেক্ষাপটের কারণে। আবার এই অভিযোগও আছে যে 5ই আগস্টের পরে বিএনপির যে জনসমর্থন ছিল, সেটি অনেকটা কিন্তু এখন কমার দিকে কিন্তু। কারণ ওই যে চাঁদাবাজি, দখল বাণিজ্য, আওয়ামী লীগ যেই কাজ করেছে, আওয়ামী লীগের লোক জায়গায় বিএনপি সেই কাজ শুরু করে দিয়েছে। তারেক রহমান কঠোর অবস্থান নিয়েও এইসব চাঁদাবাজদের নিয়ন্ত্রণ করতে পারছে না। এবং বিএনপির সামনে কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ সামনে কিন্তু, সেটি নিয়েও আমি একটা আলাদা ভিডিও আমাদের বানাতে হবে। সেটা হলো যে চ্যালেঞ্জ, দলের অভ্যন্তরীণ কোন্দল এবং স্বতন্ত্র প্রার্থী নিয়ে বিএনপিকে ব্যাপক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। যাই হোক, একটি ভিন্ন আলোচনা। আমি মনে করি যে আন্তর্জাতিক প্রেক্ষাপটে এখন পরিস্থিতি খুবই খারাপ। আমরা আন্তর্জাতিকভাবে টালমাটাল অবস্থার মধ্যে আছি। যেই মুহূর্তে ইসরায়েল, জায়নবাদ ইসরায়েল, তারা ইরানের উপরে ভয়াবহ হামলা চালিয়েছে এবং হামলা অব্যাহত আছে। ইরান পাল্টা হামলা করছে। কিন্তু বিস্ময়ের বিষয় যে ইরানকে বোকা বানিয়ে 1 বছর ধরে সেখানে মোসাদ কাজ করেছে। এটা আপনারা অলরেডি দেখেছেন যে কিভাবে ইরান, এটা পুরো ফাঁদ। যাক, সেটি ভিন্ন আলোচনা। আমি মনে করি যে আমাদের নির্বাচনের মধ্যেই থাকতে হবে। দেশটাকে নির্বাচনের মধ্যেই ডুবিয়ে রাখতে হবে। ষড়যন্ত্রকারীদের প্রতিহত করার জন্য এর চেয়ে বড় অস্ত্র হতে পারে না। জামাত আজকে একটা বিবৃতি দিয়েছে। আমি বলি, ভাই, এসব বিবৃতি দিয়ে লাভ হবে না। ভোটের মাঠে থাকেন, পরীক্ষাটা ওইখানে হবে। এবার তো ভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হবে। কার কি পরিমাণ জনসমর্থন আছে সেখানেই বোঝা যাবে। আর আমি একটা জিনিস প্রায় বলি, এখনো বলি, আল্লাহর হস্তে ভালো মানুষকে আপনারা প্রার্থী দেবেন, যেন চোর, বাটপার, মাস্তান, চাঁদাবাজ এবং যাদের ইমেজ খারাপ, তাদেরকে যেন মনোনয়ন দেয়া না হয়। যদি দেয়া হয়, তাহলে আপনাদের সাথে আর অন্য কারো পার্থক্য আর খুঁজে পাওয়া যাবে না। জানি না সেই চ্যালেঞ্জে বিএনপি কতখানি পারবে, সেটি এখন দেখার বিষয়। যদিও আমাদের কাছে অনেক খবর আছে যে এবার বিএনপি মনোনয়নের ক্ষেত্রে অনেক বিস্ময়কর, অপ্রত্যাশিত ঘটনা ঘটবে। তারুণ্যের একটি সংসদ হতে পারে আগামীর জাতীয় সংসদ। অর্থাৎ যারা নমিনেশন পাবেন ৩০০ আসনে, তাদের একটি বড় অংশ থাকবে তরুণ। এরকম আমরা খবর পাচ্ছি। তো মোট কথা হলো, যাদের নির্বাচনী এলাকায় গ্রহণযোগ্যতা আছে, গত 15 বছরের আত্মত্যাগ আছে, এই সব ভালো তরুণ নেতৃত্বকে, ভালো মানুষদেরকে, বিএনপির মধ্যেও
যারা ভালো মানুষ হিসেবে পরিচিত, যোগ্য নেতৃত্ব দেওয়ার মতো যাদের যোগ্যতা আছে, এইসব লোকজনকে আপনাদেরকে মনোনয়ন দিতে হবে। দেশের স্বার্থে আসেন, আমরা সবাই মিলে একযোগে কাজ করি। দেশ ভালো থাকলে আমরা ভালো থাকব। আল্লাহ হাফেজ।